আপনি যে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি শতভাগ নিশ্চিত হয়েছে এখন পর্যন্ত বা ওকে নিশ্চিত করা যাবে? আপনাকে ধন্যবাদ এটা মৌলিক প্রশ্ন করার জন্যে। আসলে সংক্ষেপে বলতে গেলে এখনও সেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমাদের প্রত্যাশা যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড মাস্ট। দেশবাসী দেখছে, আপনারাও দেখছেন যে কিছুদিন আগে এই জুলাই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি আততায়ীর গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। জি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন দোয়া করছি। আমিন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। সাথে সাথে এটাও বলতে চাই যে আততায়ীর গুলিতে হাদির নিহত হওয়ার শহীদ হওয়ার ঘটনা প্রমাণ করে এখন সব অস্ত্র উদ্ধার হয়নি। এটা জি। আমাদের মৌলিক দাবি ছিল যে অস্ত্র উদ্ধার করতেই হবে, অবৈধ অস্ত্র। এবং অবৈধ অস্ত্র যদি উদ্ধার না হয় তাহলে নির্বাচন ফ্রি ফেয়ার হওয়া কঠিন। মুসলমানরা অতীতে যেমন ভোটকেন্দ্র দখল করেছে, নির্বাচনকে ঠান্ডা করেছে, এই ধরনের অপকর্ম হওয়ার সম্ভাবনা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য 3 থেকে 4টা জরুরি শর্ত, এর মধ্যে একটা হচ্ছে অস্ত্র উদ্ধার, 2 নম্বর হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, জি। 3 নম্বর হচ্ছে সবার সাথে সম আচরণ। আমরা এর ব্যর্থ দেখতে পাচ্ছি, সম আচরণ হচ্ছে না। কিছুদিন আগে কোনো কোনো এলাকায় জনৈক বিশেষ দলের নেতা বলেছেন নির্বাচনে ভোট দিতে যদি তারা এই মার্কায় দেয় তো তাদেরকে ঠ্যাং ভেঙে দেও, বাড়িতে যেতে পারবে না। এই কথা ধমভক্তি সহকারে বলার পরেও তাদের ব্যাপারে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি। ফলে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এরকম একটা পরিবেশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর স্বাভাবিকভাবে এই সমস্ত এজেন্সি নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। জি। নির্বাচন কমিশন ইজ সো পাওয়ারফুল নাও। কাজে এগুলো তাদের অ্যাকশন নেওয়া স্বাভাবিক দাবি। এটা যদি যথাযথভাবে নির্বাচন কমিশন করতে না পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা দুরূহ ব্যাপার হবে। 36 জুলাইয়ের যোদ্ধারা এটা পরিবর্তনের জন্যই তারা ম্যান্ডেট দিয়েছে, জেনারেল নির্বাচনের জন্য তারা জীবন দেয়নি। আমি আজকের আপনার কথা বলার সুযোগে 36 জুলাই যারা জীবন দিয়েছে আমি প্রত্যেকটা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের শাহাদাত কবুল করে দোয়া করছি। সুতরাং নির্বাচন কমিশনকে অবশ্যই তৎপর হইতে হবে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এসব পদক্ষেপ নেওয়া, চিহ্নিত খুনিদের গ্রেপ্তার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সমস্ত প্রার্থীদের সমান সুযোগ সৃষ্টি করা। আমার কাছে এখনও মনে হয় দৃশ্যমান এই জিনিসটা তৈরি হয়নি। অবিলম্বে নির্বাচন কমিশনকে বলিষ্ঠ ভূমিকা পালন করা অপরিহার্য। তাইরই জনগণের প্রত্যাশা অনুযায়ী, শহীদদের আশা অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। এটা আপনার মাধ্যমে করে জাতির আমি দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। নির্বাচনের দিন একই সাথে গণভোটেরও আয়োজন করা হয়েছে। সেখানে হা এবং না এর পক্ষে বিপক্ষে ভোট হবে। হা ভোট কিংবা না ভোট সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনি সহজ করে কি একটু বলবেন যে তারা আসলে কেন হ্যাঁকে ভোট দেবে? আসলে জুলাইয়ের যে সমস্ত সংস্কার, শহীদদের যে আকাঙ্ক্ষা, এই সংস্কারকে যদি সাংবিধানিক রূপ দিতে হয় এবং তার প্রস্তাবগুলি গ্রহণ করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেট জরুরি। সেই জন্যে জনগণ যাতে এই সংস্কারের পক্ষে রায় দেয়, এটা নির্বাচন কমিশনও প্রচার করবে, আমরাও মাঠে এটা বলবো, জনগণকে বুঝাবো। এবং টেকনিক্যাল বিষয় হিসেবে 2 রঙের ব্যালট তৈরি করা হয়েছে। তো ফলে সাধারণ প্রার্থীর জন্য একটা প্রতীকের এগেনস্টে একটা ভোট দিবে, আর হা বা নায়ের যে অংশ
সেজন্য অন্য একটা কালারের ব্যালটে ভোট দিবে। সুতরাং এটা 36-এর যে সমস্ত আকাঙ্ক্ষা, অঙ্গীকার, তার জন্য অপরিহার্য। এই জন্য জনগণকে যদি বোঝানো যায়, জনগণ ইনশাআল্লাহ হায়ের পক্ষে ভোট দিবে। আমরা এই সময়ে এই ক্যাম্পেইনটা আমরা চালাবো। অতএব আমরা আশা করছি যে জুলাইয়ে যে সমস্ত আমাদের বীর সন্তানেরা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান, এবং আগামী দিনে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সাংবিধানিক স্বীকৃতি, এটার জন্যই এই হা ভোটের প্রয়োজন। আমরা বিশ্বাস করি জনগণ ইনশাআল্লাহ হা ভোটের পক্ষেই তাদের মতামত দেবেন। জিসুম ভাই, আপনার নামে অনেকগুলো মামলা ছিল, প্রায় 4টা মামলার কথা আপনি উল্লেখ করেছেন, এবং যেমনটি বলছিলেন যে এই বিগত রেজিমে, বিশেষ করে এই আন্দোলনের একেবারে শেষ মোমেন্টামে আপনি বাসায় থাকতে পারতেন না, হয়তো অনেকদিন পরে বাসায় গিয়েছেন, তখন আপনাকে বের হয়ে যেতে হতো। আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই যে আপনি জুলাইয়ের শেষের দিকে কিংবা অগাস্টের শুরুতে, যেটিকে আমরা 36শে জুলাই বলছি বা 35-34 জুলাই বলছি, এই সময়টাতে আপনি আসলে কোথায় ছিলেন বা কিভাবে নিজেকে সেভ করেছেন? আমি অ্যাকচুয়ালি ধানমন্ডি এলাকায় ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় থেকেছি। প্রতিটি আন্দোলনে জামাত যেসব ডাক দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের মধ্যে মাঠে ছিলাম আমি, এবং অনেক ধাওয়া খেয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি। সুতরাং সাধারণ ছাত্রদের জনতার সাথেই আমাদের অবস্থান ছিল। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, এবং বিজয়ের আগ পর্যন্ত আমরা প্রতিটি পরবর্তী ভূমিকা রেখেছি। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সর্বাত্মকভাবে এই ছাত্রদের আন্দোলনে একাকার হয়ে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি নিজেও এসেছিলেন রাস্তায় নেমে। ফলে আমরা রাস্তায় নেমে এই ন্যায়সঙ্গত ছাত্রদের দাবির সাথে একাকার হয়ে আমরা 5ই আগস্ট পর্যন্ত ভূমিকা রেখেছি, এবং টিল স্বৈরাচারের পতন হওয়া পর্যন্ত আমরা মাঠে ছিলাম। ইভেন 3রা রাত্রে এবং 4 তারিখে, এটা ছিল খুব বিভীষিকাময় অবস্থা। ব্যাপকভাবে এয়ার রেড হচ্ছিল, বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছিল, এবং প্রত্যেকটা স্পটে, আপনার ঢাকা কলেজের স্পটে, সায়েন্স ল্যাবে, এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে গোলাগুলি হচ্ছিল এবং মানুষ আহত হচ্ছিল। রাত্রে 12টার সময় মেসেজ আসলো যে আপনার বাড়ি রেড হবে। আমি নিজের বাড়ি সেদিন থাকতে পারিনি, আমার আত্মীয় বাড়িতে ছিলাম। আচ্ছা, সে রাত 12টার সময় খালি হাতে বেরিয়ে গেলাম। তার কিছুক্ষণ পরেই সেখানে রেড হয়। তো আল্লাহর মেহেরবানি যে আমাকে আর সেখানে পাইনি, এবং আমার আত্মীয় স্বজনের মধ্যেও যারা এই আন্দোলনের সমর্থক ছিল, তারাও নিরাপদ ছিল না। এবং 5 তারিখে বিজয়ের আগ পর্যন্ত আর প্রকাশ্যে এখানে আর বাড়ি করে আসতে পারিনি। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে গেছি। এটা আমার এখনও মনে পড়লে আমি অসুস্থ হয়ে পড়ি। এটি অসুস্থ হবার মতোই বা অসুস্থ হয়ে পড়ার মতোই সময়গুলো ছিল, যে সময়গুলোতে আসলে বাংলাদেশের সাধারণ নাগরিকরা, সাধারণ মানুষ পার করেছে। এটি একটা বিভীষিকাময় এবং আমাদের জন্য খুবই ভয়ের সময় ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে রক্ষা করেছেন, আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দিয়েছেন। এখন সময় এই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং গড়ার, এক্স্যাক্টলি, এবং সেই গড়বার দায়িত্ব আপনি কাঁধে তুলে নিয়েছেন বলা যায়, যেহেতু আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। তার মানে আপনাদের হাতেই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ উঠতে যাচ্ছে, আমি এমনটাই বলবো। আমি একটু জানতে চাইবো যে আপনি ঢাকা 10 থেকে নির্বাচন করছেন, কুমিল্লা থেকে কেন নয়? এটা আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা জানেন। দায়িত্বশীলদের বিষয়ে এটা আমাদের সংগঠনের দীর্ঘদিনের প্র্যাকটিস। কেউ প্রার্থিতা দাবি করে না, ইচ্ছাও প্রকাশ করে না, বরঞ্চ এখানে না করার জন্যে কান্নাকাটি করে। এটা দায়িত্বের আমানত, এটা কোনো ক্ষমতা নয়। ফলে নির্ঝঞ্ঝাট থাকাটার একটা চাওয়াটা, এটা স্বাভাবিক। তো এটা সংগঠনের দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে এসেছি। আমি এর আগেও কুমিল্লাতে ইলেকশন করেছিলাম, 96-এ কুমিল্লা মুরাদনগর ইলেকশন করেছিলাম, 91-এ কুমিল্লা শহর থেকে আমি ইলেকশন করেছিলাম জাতীয় সংসদে। আচ্ছা আচ্ছা। তো আমি ভেবেছিলাম যে এবার হয়তো রুখসত পেয়ে যাব, অব্যাহতি পাবো, কিন্তু সংগঠনের সিদ্ধান্তের কারণেই আমি এখন ধানমন্ডি থেকে, আর আমি এই ধানমন্ডিতে বসবাস করছি আজকে প্রায় 50 বছর। 50 বছর, প্রায় 45-এর উপরে। আচ্ছা আচ্ছা। আমার সন্তানদের জন্ম হয়েছে এই জায়গায়, আমার নাতিপুতির জন্ম হয়েছে এই জায়গায়, আমার সমস্ত অ্যাক্টিভিটি ধানমন্ডি কেন্দ্রিক, অলিতে গলিতে আমি চিনি। যার জন্য
আমি গৌরবান্বিত যে সংগঠন আমাকে এমন একটা জায়গায় দিয়েছে যে জায়গার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক আছে। এখানকার লোকদের সাথে আমার পার্সোনাল রিলেশন আছে, সামাজিক অবস্থানের সাথে আমি জড়িত আছি, এবং সব কিছুর সাথে আমার নলেজ আছে। একটা এলাকায় ৪৫ বছরের বেশি থাকা ইটস এ গ্রেট প্রিভিলেজ।